ওয়েলকাম টু দ্য ওয়ান ডাইরেকশন সায়েন্স। আর আজকের টপিক হচ্ছে অভিকর্ষ তোমার পরিবর্তন, সেটাও আর্যিক গতির প্রভাবে। যদি ক্লাসটার পরে কোনো রকম ডাউট থাকে প্লিজ একটা কমেন্ট করে দিও, আর তোমার বন্ধুদেরকে শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে, চলো দেখা যাক অভিকর্ষ ত্বরণের পরিবর্তন কিভাবে হচ্ছে এই আর্যিক গতির প্রভাবে। আবার আর্যিক গতি তোমরা পড়েছো ক্লাস 7-8-এ, যদি মনে না আসছে তো কোনো ব্যাপার নাই। পৃথিবী কি করে বলো তো? এই যে পৃথিবী আছে, পৃথিবী একটা অক্ষ বা এক্সিস, একটা অক্ষ বা এক্সিস, এনএস নাম দিয়ে দাও। পৃথিবী একটা অক্ষ বা অ্যাক্সিসকে কেন্দ্র করে নিয়ে 24 ঘন্টায় এক পাক খাচ্ছে। মানে আমাদের দিন রাত কি করে হচ্ছে? পৃথিবী ঘুরছে বলে। আবার পৃথিবী একটা অক্ষ বা অ্যাক্সিসকে কেন্দ্র করে নিয়ে 24 ঘন্টায় এক পাক খায়। এটাই হচ্ছে আমাদের এই যে গতিটা পৃথিবী, সেটা হচ্ছে আমাদের আর্যিক গতি। এবার আর্যিক গতির প্রভাবে কি করে হচ্ছে অভিকর্ষ ত্বরণের মানে পরিবর্তন। আর অফকোর্স আমরা এখানে দেখবো অভিকর্ষ ত্বরণ যেটা হবে সেটা কিন্তু কম হয়ে যাবে। মানে যেটা প্রকৃত হওয়া উচিত তার থেকে কম হবে, আর সেটা আমরা বলবো আপাত অভিকর্ষ ত্বরণ। আর যেটা আমাদের সব সময় যেটা আমরা দেখছি শিখছি সেটা কিন্তু আপাত অভিকর্ষ ত্বরণ, প্রকৃত অভিকর্ষ ত্বরণ নয়। ওকে, চলো দেখা যাক তাহলে। এবার দেখো, যদি একটা বস্তু ঘোরে, যেমন আমার কাছে কিছু আছে কি এখানে? কিছু নেই। আরে কিছু নেই, মনে করো, আরে হ্যাঁ পেয়েছি পেয়েছি পেয়েছি। দেখো, যদি একটা বস্তু ঘোরে, অফকোর্স এটা ঘুরছে। আবার যদি যখন একটা বস্তু ঘোরে একটা বিন্দু কেন্দ্র করে, তো অফকোর্স এই বস্তুটা বাইরের দিকে, এই যে বস্তুটা রয়েছে গেটারটা, বাইরের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করছে। ছিটকে যাওয়ার চেষ্টা করছে, করছে কিনা? একটা ছিটকে যাওয়া, এই যে বস্তুটা ঘুরছে, এই বস্তুটা বাইরে দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করছে, যেটাকে বলে অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, যখন পৃথিবী ঘুরছে একটা এক্সিস কে বা একটা অক্ষকে কেন্দ্র করে, তো অফকোর্স পৃথিবী যখন ঘুরছে তো পৃথিবীর ওপরটাতে যেসব বস্তু আছে একটা কেন্দ্র করে যখন পৃথিবী ঘুরছে, তো এইখানে যেখানে যেখানে যায় বস্তু আছে পৃথিবীতে, সব বস্তু কিন্তু বাইরের দিকে একটা ছিটকে যাওয়ার চেষ্টা করছে। করছে মানে একটা অপকেন্দ্র বল অনুভব করছে, বা একটা অপকেন্দ্র বল বাইরে দিয়ে কাজ করছে, বা সেন্ট্রিফিউগাল ফোর্স। আমার উচ্চারণ হচ্ছে না আই থিঙ্ক। ঠিক আছে, ওকে। তাহলে এইটুকু ডাউট ক্লিয়ার যে আর্যিক গতি কি, আর কি করে আর্যিক গতি পাবে সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল কিভাবে সৃষ্টি হচ্ছে। ওকে, চলো এরপর দেখা যাক। তাহলে কি দেখতে পাচ্ছি, এই যে আমাদের যে পৃথিবী আছে, ঠিক আছে, এবার পৃথিবী একটা, যদি পৃথিবীর ওপরে একটা বস্তু থাকে, একটা যদি বস্তু থাকে, এটা হচ্ছে এক্সিস, আমাদের অক্ষটা, যেটা নাম দিচ্ছি আমরা এনএস। ওকে, এবার যদি পৃথিবীর ওপরে কোনো একটা বস্তু থাকে, তো ওই বস্তুটা পৃথিবীর নিজের দিকে টানে, সেটা অভিকর্ষ বলের প্রভাবে। একটা নিচের দিকে একটা বল কাজ করে, যেটা হচ্ছে অভিকর্ষ বল, যেটা আমরা জানি F=mg। মানে একটা mg বল এই নিচের দিকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানছে একটা বস্তুকে। ওকে, আবার যদি ধরি যে ভরটা যদি কনস্ট্যান্ট থাকে, ভরটা ধ্রুবক থাকে, এমন একটা বস্তুকে জি মানে mg দ্বারা নিচের দিকে টানছে। ওকে, এটা আমরা বলতে পারি। এবারে এখানে কি হচ্ছে, এখানে একটা অভিকর্ষই ত্বরণ আছে। এই যেটা কি রে, যেটা হচ্ছে আমাদের অভিকর্ষই ত্বরণ। তো অভিকর্ষই ত্বরণ, আর এই যে ভরটা, এমটা হচ্ছে ভর, এই ভরের গুণফল যেটা হচ্ছে সে একটা যে কাজ করছে, যেটা হচ্ছে বল একটা, সেই বলটা বলে অভিকর্ষ বল, যেটা আমাদের সমস্ত বস্তুকে নিজের দিকে টানছে। ঠিক, ঠিক কিনা? এবারে একটা জিনিস নোটিস করো, এবার অফকোর্স পৃথিবী অক্সিজেনকে কেন্দ্র করে নিজেও ঘুরছে, মানে বস্তুটা এর বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা, এই অভিকর্ষ বলের উল্টো দিয়ে একটা বল কাজ করছে, যেখানে বস্তুটা বাইরে দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করছে, সেটা বলা হয় অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। মানে এই যতটা এমজি আছে, একে কোথাও না কোথাও কিন্তু এই সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বলটা মাইনাস করছে, কম করে দিচ্ছে। ঠিক আছে, এই এমজিটাকে, এই যে এমজিটা আছে অভিকর্ষ বলটা, এই অভিকর্ষ বলকে কম করে দিচ্ছে কোনটা? এই উল্টো দিকে যে বলটা কাজ করছে সেটা, যেটা হচ্ছে অপকেন্দ্র বল। এই অপকেন্দ্র বল কিন্তু এই অভিকর্ষ ত্বরণ বলো, অভিকর্ষ বলতে পারো, কারণ অভিকর্ষ কম করে দিচ্ছে, অভিকর্ষ ত্বরণটা কম করে দিচ্ছে। ওকে, সেটা আমরা দেখবো। এই অভিকর্ষ বলটা কম করে দিচ্ছে, ঠিক আছে, সেটা অপকেন্দ্র বলটা। কারণ এটা অভিকর্ষ বল এই সাইডে কাজ করছে, আর অপকেন্দ্র বল তার উল্টো সাইডে কাজ করছে। মানে বস্তুটাকে এদিকে যতটা টানা উচিত, না টানতে দিচ্ছে না, এইদিকে একটা বল কাজ করছে যেটা এদিকেও টানার চেষ্টা করছে, মানে এইদিকে টানটা কম করে দিচ্ছে। ঠিক, বলতে পারি কিনা, বুঝতে পারছি এটা?
যে অপকেন্দ্র বল কিভাবে সৃষ্টি হচ্ছে, সেই অপকেন্দ্র বলটা সৃষ্টি হচ্ছে সেটাও আহ্জিক গতির জন্য সৃষ্টি হচ্ছে অপকেন্দ্র বলটা। ঠিক আছে, আর এই অপকেন্দ্র বলটা এই আমাদের অভিকর্ষ বলটাকে কম করে দিচ্ছে, আর যেখানে অভিকর্ষ বলটা হচ্ছে mg, আর বা অভিকর্ষ ত্বরণটা কম করে দিচ্ছে। ঠিক আছে, অভিকর্ষ ত্বরণটা কম করে দিচ্ছে বলতে পারি আমরা। এবার অভিকর্ষ ত্বরণ দেখো, একটা হচ্ছে প্রকৃত অভিকর্ষ ত্বরণ যেটা আমরা আগে কোনোদিন পড়ি নাই, আর একটা হচ্ছে আপাত অভিকর্ষ ত্বরণ। এই প্রকৃত অভিকর্ষ ত্বরণ কি বলতো, যদি দেখো যদি এই বাইরের দিকে অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স থাকতোই নাই, তাহলে অফকোর্স এইখানে যে অভিকর্ষ ত্বরণটা ম্যাক্সিমাম হতো, অনেক বেশি হতো, হতো কিনা। যদি বাইরের দিকে বলটা না থাকে, যদি বাইরের দিকে একটা অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স না থাকে, তাহলে এই বস্তুটা এই বস্তুটাকে এই অভিকর্ষ ত্বরণটা, এই অভিকর্ষ বলটা বেশি করে নিচের দিকে টানবে। আর এটা হচ্ছে আমাদের প্রকৃত অভিকর্ষ ত্বরণ বলতে পারি। ঠিক আছে, প্রকৃত প্রকৃত বলতে পারি প্রকৃত অভিকর্ষ বল বা প্রকৃত অভিকর্ষ ত্বরণ, যেটা বলতে পারি আমরা প্রকৃত অভিকর্ষ ত্বরণ। যেটা আমরা সবসময় ইউজ করছি না, সেটা হচ্ছে আমাদের প্রকৃত অভিকর্ষ ত্বরণ। কিন্তু অ্যাকচুয়ালি যেটা রিয়েলিটি হয়, সেটা যেটা বাস্তব, সেটা হচ্ছে আমাদের আপাত অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, আর আপাত অভিকর্ষ ত্বরণকে আমরা বলি জি ডট। এবার আপাত অভিকর্ষ ত্বরণ কোনটা বলতো, দেখো এখানে যখন অপকেন্দ্র বলটা বাইরে দিয়ে কাজ করছে না, তখন এদিকে যেটা আছে জিটা ম্যাক্সিমাম আছে, জিটা নিজের ইচ্ছা মতো টানছে। তো এটা হচ্ছে যেটা কাজ করছে, যেটা গ্র্যাভিটেশন মানে গ্র্যাভিটি ডিউ টু অ্যাক্সিলারেশন। ওকে, ঠিক আছে, এই তো রয়েছে অভিকর্ষ ত্বরণটা, এটা ম্যাক্সিমাম আছে, আর এখানে কোনো অপকেন্দ্র বল নাই, মানে এটাকে তখন বলা হয় একটা প্রকৃত অভিকর্ষ ত্বরণ। কিন্তু যখনই এর উল্টো সাইডে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স বা একটা অপকেন্দ্র বল কাজ করে, তখন এটা হয়ে যায়, তখন এই অপকেন্দ্র বলটা এই অভিকর্ষ ত্বরণকে অনেকটা কম করে দেয়, তার জন্য এটাকে বলা হয় অপকেন্দ্র বল। আর আমরা জানি পৃথিবী সবসময় ঘুরছে, মানে পৃথিবীর উপর আমরা আছি, তাহলে আমাদের উপর যে অভিকর্ষ ত্বরণটা কাজ করছে সেটা কিন্তু হচ্ছে কে, আপাত কি প্রকৃত? অফকোর্স এটা হচ্ছে আপাত অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, তাহলে আপাত আর প্রকৃত সম্বন্ধে তোমার ডাউট ক্লিয়ার? ওকে, এবার একটা জিনিস নোটিস কর, একটা এই যে এক্সিসটা আছে না, যেটা নিয়েছি আমরা এন আর এস, কিন্তু দেখবি এখানে পৃথিবী যেটা আছে, পৃথিবী ওখানে পৃথিবী মনে করে এখানে একটা বস্তু আছে। ঠিক আছে, তো এই বস্তুটা যদি বলি যে এই বস্তু যেটা আছে এখানে পৃথিবী, ঠিক আছে, অপরটাতে, তো এই বস্তুটার ব্যাসার্ধ কোনটা? অফকোর্স এর ব্যাসার্ধ হবে এইটা, আমার ব্যাসার্ধ কম হবে। ঠিক আছে, আর এই ব্যাসার্ধটাকেই কিন্তু করে নিয়ে এখানে ঘুরতে পৃথিবী বস্তুটা এই এটা ব্যাসার্ধকে কেন্দ্র করে নিয়ে ঘুরবে। ওকে, ঠিক আছে, এটা যে বস্তু, আবার যদি এইখানে একটা বস্তু থাকে তাহলে কি হবে, এই যে ব্যাসার্ধ এটা কেন্দ্র করে এখানে ঘুরতে হবে, এই ব্যাসার্ধ নিয়েই ঘুরবে এই অ্যাক্সিসটার চারিদিকে। আবার যদি এখান থেকে বস্তু, সেটাও এভাবে ঘুরতে থাকবে। কিন্তু এখানে সমস্ত পৃথিবীর যেখানে বস্তুটাকে সব বস্তু ঘুরবে, কিন্তু দুটা জায়গায় শুধু ঘুরবে নাই, সেটা বুদ্ধি লাগাই বলো যে কোনখানে কোনখানে ঘুরবে নাই। দেখো এই তো রয়েছে না, এটা কি, এটা অফকোর্স মেরু অঞ্চল, মেরু রেখা। ঠিক আছে, মেরু বলতে পারি নিরক্ষীয় নিরক্ষীয় অঞ্চল। ঠিক আছে, না না নিরক্ষীয় অঞ্চল নয়, মেরু অঞ্চল বাদ দাও, এটা মনে করো মেরু অঞ্চল। তো এইখানে যেটা রয়েছে, তো এইখানে যদি বস্তু থাকে মেরু, এরকম মেরু বিন্দুতে, এই বিন্দুটাতে এখানে যদি একটা বস্তু থাকে, আর শেষে যদি এখানে একটা এন যেখানে আছে, যেটা এন বিন্দু নিচে এখানে একটা বস্তু থাকে, তাহলে এটা, আর এস যেখানে আছে এখানে কোন দুটা, তাহলে এই একটা মেরু বিন্দু আর এইখানে একটা মেরু বিন্দু, দুটো বিন্দু যদি বস্তু থাকে সেই বস্তুগুলা ঘুরবে নাই, বাকি সমস্ত বস্তু পৃথিবীর ঘুরছে। তার জন্য আমরা বলতে পারি যদি প্রকৃত অভিকর্ষ ত্বরণ থাকে, সেটা যদি একটা বস্তুর ওপর প্রকৃত অভিকর্ষণ বল কাজ করে বা অভিকর্ষ ত্বরণ একটা ত্বরণটা থাকে, সেটা একমাত্র থাকে যদি একটা বস্তু আমরা এই মেরু বিন্দুগুলোতে রাখি, এই একটা বিন্দু আর একটা বিন্দু, দুটো জায়গায় যদি আমরা বস্তু রাখি, তাহলে ওইখানে কিন্তু প্রকৃত অভিকর্ষ ত্বরণ কাজ করে। ঠিক আছে, আর বাকি সমস্ত জায়গায় কাজ করে আমাদের কি, আপাত অভিকর্ষ ত্বরণ। ডাউট ক্লিয়ার? চলো এবারে যাই, একটু নতুন করে জ্যামিতিক আকারে দেখা যাক। আমার মনে হয় না এখান পর্যন্ত কোনো ডাউট রয়েছে। যদি ডাউট থাকে প্লিজ কমেন্ট করিস, প্লিজ প্লিজ কমেন্ট করিস, আমি এখানে আরো বেশি করে মানে লক্ষ্য করবো যে কোনখান তোরা বুঝতে পারছিস না, আর আমি আবার বোঝার চেষ্টা করবো। ওকে, দেখো এবার চলে আসছি আমরা, আরে 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 অক্ষাংশ জানিস তো? অক্ষাংশ জানিস? অক্ষাংশ কি হচ্ছে সেটা দেখ, কারণ অক্ষাংশটা এখানে জানা ইম্পর্টেন্ট। দেখ, এটা হচ্ছে আমাদের অক্ষ, যেটা কেন্দ্র করে নিয়ে এটা হচ্ছে মেরু অঞ্চল। কোনটা কোনটা মেরু অঞ্চল দাদা? এটা হচ্ছে এটা মেরুবিন্দু, এটা মেরুবিন্দু, এটা হচ্ছে মেরু অঞ্চল। আর এটা
এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। আর এইখানে একটা যদি আমরা রেখা টানি তাহলে এই রেখাটাকে বলা হয় বিষুব রেখা। কি বলা হয়? বিষুব রেখা বলা হয়। কি এটা? এটা হচ্ছে বিষুব রেখা। ওকে। এই বিষুব রেখার সঙ্গে যদি একটা বস্তু এখানে থাকে তাহলে বিষুব রেখার সঙ্গে এই যে বস্তুটা কোণ করে আছে না, আর এখানে যে কোণটা সৃষ্টি হচ্ছে এই কোণটাকে বলা হয় অক্ষাংশ। ঠিক আছে। আবার যদি কোনো বস্তু এখানে থাকে তাহলে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল আমাদের থিটাটা হয়ে গেল। তখন এই বস্তুটার অক্ষাংশ কত? এই বস্তুটার অক্ষাংশ হচ্ছে থিটা ডিগ্রি। আবার বলতে পারি যদি এখানে বস্তু থাকে তাহলে বলতে পারি কি, এই বস্তুর অক্ষাংশ কত? বলতে পারি এখানে ডেল্টা, ডেল্টা ডিগ্রি, এরকম বলতে পারি। ঠিক আছে, বুঝতে পারছিস তো? মানে এই একটা বস্তু যেখানে যেখানে বসে থাকুক, এইখানে বসে থাকুক, সব বস্তুগুলোর সাথে এই বিষুব রেখা যে লাইনটা আছে, একটা রেখা, এই বিষুব রেখা, এটা মনে রাখো বিষুব রেখা। বা ঠিক আছে, এই বিষুব রেখার সঙ্গে একটা বস্তু যে অ্যাঙ্গেল করে, যে কোণটা করে, সেইটাকে বলা হয় অক্ষাংশ। কত ডিগ্রি অক্ষাংশ? এত ডিগ্রি থিটা ডিগ্রি অক্ষাংশ। আবার যদি একটা বস্তু এইখানে তাহলে বলতে পারি এই এই বস্তুর কত অক্ষাংশ, তাহলে এই কোণটা কত বলে সেটা অক্ষাংশ। মানে এই যে পৃথিবীর কেন্দ্রটা আছে না, এই পৃথিবীর কেন্দ্রের সাথে এই বিষুব রেখাকে, এই বিষুব রেখার সাথে পৃথিবীর কেন্দ্রে একটা বস্তুর সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলা হয় অক্ষাংশ। ঠিক আছে, ভূগোলে পড়েছিলাম, ভুলে গেছিলিস তার জন্য বলছি, বোঝ আমি বললাম, যাতে না কোনো রকম ডাউট থাকে। আর আমি চাই না যে আমার ক্লাসে কোনো রকম ডাউট নিয়ে তোরা আবার ফিরে যাস। যখন ক্লাসটা ঢুকেছিস করার জন্য, তো অফকোর্স আমি কিছু শেখাই ছাড়বো। ঠিক আছে, চলো এবার জ্যামিতিক আকারে দেখা যাক। তো এবার একটা জিনিস নোটিস কর, এখানে জ্যামিতিক আকার দেওয়া আছে, কি কি বলেছে? হ্যাঁ, পৃথিবী ব্যাসার্ধ ফার্স্টে নাকি। তো এ হো গিয়ে আমরা পৃথিবী, এটা আমাদের পৃথিবী হয়ে গেল। এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। ঠিক আছে, পৃথিবীর কেন্দ্র। এটা আমরা নিলাম আমাদের পৃথিবীর আহ্বিক গতির যে অক্ষটা, যে আহ্বিক গতি, যে অক্ষটাকে নিয়ে কেন্দ্র ঘুরে, সেটা হচ্ছে, আমি বাঁকা হলাম না, এটা সোজা হবে। ঠিক আছে, আরে সোজাই তো আছে, ধুর আমার হাত লেখা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অক্ষটা, এটার নাম নেই যে এন, এটা হচ্ছে এস। এবার বল, এবার আমরা ইমাজিন কর পৃথিবীর ব্যাসার্ধ নিয়ে এলে, এটা হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ, যেটা আমরা নিচ্ছি আর, ক্যাপিটাল আর। দেখাচ্ছে তো, লাইট তো বেশি যায় না? হ্যাঁ দেখাচ্ছে, দেখাচ্ছে। তাহলে এটা আমাদের যে পৃথিবীর ব্যাসার্ধ, মানে পৃথিবীর ব্যাসার্ধ কি, পৃথিবীর ব্যাসার্ধ নিয়েছি ক্যাপিটাল আর, আর কি নিয়েছে? ভূপৃষ্ঠের উপরিস্থিত এই বিন্দুর অক্ষাংশ থিটা। হ্যাঁ, এইখানে বলছে একটা বিন্দু আছে, যে বিন্দুটার নাম হচ্ছে এ। আর এই বিন্দু কত অক্ষাংশ? মানে অক্ষাংশ বলছে মানে অফকোর্স এই বিষুব রেখার সাথে পৃথিবীর যে কেন্দ্রে কোনটা কোনটা সেটা হচ্ছে অক্ষাংশ। তাহলে এটা নিলে অক্ষাংশ থিটা। ওকে। আর এই অক্ষাংশ মনে কর এই যে এ বিন্দু আছে, এখানে একটা বস্তু রাখা আছে, একটা এম ভরের একটা বস্তু রাখা আছে। ওকে, এই এ বিন্দুতে এম ভরের একটা বস্তু রাখা আছে, যার অক্ষাংশ হচ্ছে থিটা ডিগ্রি। ঠিক, আর কি বলছে? থিটা। এবং এ বিন্দুতে এম ভরের একটা বস্তু রাখা আছে, ঘূর্ণন অক্ষ এনএস অক্ষ থেকে বস্তুর দূরত্ব। হ্যাঁ, এবার বলছে যে এটা কি, এটা ঘূর্ণন অক্ষ এক্সিসটা। ঠিক তো, এটা এখান থেকে ঘুরছে। তো এই ঘূর্ণন অক্ষ থেকে কত দূরে আছে? ঘূর্ণন অক্ষ থেকে এটা আছে কত, এই ঘূর্ণন অক্ষ থেকে এই বস্তুটা আছে স্মল আর দূরত্বে, এটাও বলছে। ঠিক, বুঝতে পেরেছো তো? এই যে ঘূর্ণন অক্ষ না, ঘূর্ণন অক্ষ কেন বলছে এটাকে, কারণ এই অক্ষটাকে কেন্দ্র করে নিয়ে পৃথিবী পুরো ঘুরছে এক্সিসটাকে। ঘুরছে তো পৃথিবী, পৃথিবী ঘুরছে কোনটাকে কেন্দ্র করে? অফকোর্স এইটা কেন্দ্র করে ঘুরছে রেখাটাকে, তার জন্য এটাকে বলছে ঘূর্ণন অক্ষ। তো ঘূর্ণন অক্ষ থেকে অ্যাকচুয়ালি কোথায় হবে, বস্তুটির অবস্থান কোথায় আছে, আর ডিস্টেন্স আছে। ঠিক, বলতে পারি তো? এরপর কি নিয়েছে? হুম, ঘূর্ণনক্ষ এনএস, একটি বস্তু রাখা আছে, ঘূর্ণনক্ষ এনএস থেকে বস্তুর দূরত্ব আর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো একটা জিনিস নোটিস কেন এখানে ভাই, একটা জিনিস নোটিস করে এখানে দেখ, এখানে যেটা বলছে, তো এইটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এবার যদি আমরা এইখানে টানি তাহলে এটাও কি হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এইদিকে টানলেও হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, হচ্ছে কি না? যত টানি সব দিকে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ব্যাসার্ধ। ঠিক হচ্ছে, বুঝতে পারলে তো পৃথিবীর ব্যাসার্ধ কোনটা? তো এক মিনিট করো, যে এইখানে একটা লাইন আছে, তো এটাও কি হবে পৃথিবীর ব্যাসার্ধ নিশ্চয়, বলতে পারি যে এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, আর এইখানে দেখ এই লাইনটার মানটা, এই লাইনটা কত মান দিয়ে আছে, এই লাইনটা দিয়ে আছে মান যেটা আছে ঘূর্ণনক্ষ থেকে বস্তু দূরত্ব, যেটা আছে এর মান, এই মানটা দেওয়া আছে আর এই মানটা দেওয়া আছে। ঠিক আছে, মানে এই লাইনটার মানটা কত আছে ক্যাপিটাল আর, আর এই যে মান, এই লাইনটার মান কত আছে স্মল আর। আর দেখ যদি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে অফকোর্স এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, থিটা হবে তো?
জ্যামিতি করেছিস তো ভালো করে? ওকে, জ্যামিতি করেছিস আমি জানি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে অফকোর্স এর উল্টোটা এদিকে যে লাইনটা আছে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। যদি তাও ডাউট থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিস। এবারে কি, ঠিক আছে, তো এই থিটা যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটার ভূমি কোনটা? অফকোর্স এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে উচ্চতা। এটা কি? এটা হচ্ছে, এটা হচ্ছে হাইপোটেনিয়াস, এটা হচ্ছে ভূমি। দেখ ভালো করে দেখ, এটা হচ্ছে ভূমি, এই যে থিটা কোনটা আছে ওই দিক থেকে ভাল, তাহলে দেখতে পাবি এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব। দেখতে পাচ্ছি আমরা। তাহলে এখানে কি বলতে পারি, এখানে হচ্ছে যখন দেয়া আছে তো আমরা জানি যে কস, আরে 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 ধোকা দিচ্ছে, কস, কস থিটা, থিটা আছে কস থিটা ইজ ইকুয়াল টু বলতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু আমাদের ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আমি একটা প্যান নিয়ে আসছি বোঝাতে বলতে পারি, তো আরে এটা নিয়ে আসতে দাও। তো কস থিটা ইজ ইকুয়াল টু অফকোর্স বলতে পারি এখানে ভূমি কোনটা আছে আর স্মল আর, অতিভুজ কোনটা আছে ক্যাপিটাল আর। তাহলে এখানে বলতে পারি যে স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর কস থিটা। ওকে, তাহলে এখানে লিখে রাখি স্মল আর ইজ ইকুয়াল টু, এই স্মল আর মানটা আছে কত আছে ক্যাপিটাল আর কস থিটা। ঠিক আছে, এখানে ডাউট ক্লিয়ার? এরপর যেটা আছে পৃথিবী, পৃথিবী যখন দেখ একটা জিনিস নোট, যখন একটা একটা বস্তু এখান থেকে, আরে দেখ প্যান নিয়ে আসছি, যখন একটা বস্তু সোজা একটা সরলরেখা বরাবর চলতে থাকে, সোজা একটা সরলরেখা বরাবর চলতে থাকে, তখন এটাকে বলা হয় রেখিক বেগ। আর একটা বস্তু যেটা যেটা ঘুরতে থাকে সেটাকে বলা হয় কণিক বেগ। ঠিক আছে, দেখ একটা বস্তু আছে মনে কর, যখন একটা বস্তু, এই একটা বস্তু আছে, একটা গাড়ি আছে, তো এই বস্তু সোজা যে একটা রেখা, যদি একটা রেখার সাথে যাই, একটা বস্তু এখান থেকে এখানে যাই, তাহলে এর যে বেগটা হয় সেটা আমরা বলি ভি। ঠিক আছে, সেটা আমরা বলি কি ভি বলি। আর এই ভিটা হচ্ছে রেখিক বেগ, কারণ একটা রেখাকে, একটা রেখার সাথে চলে চলে যায়, একটা রেখার সাথে যায় এই বেগটা, তার জন্য এটা বলে রেখিক বেগ, যেটা আমরা বলি ক্যাপিটাল ভি। আবার যখন একটা বস্তু, এটা কি এটা সোজা যাচ্ছে বলে এটা হচ্ছে রেখিক বেগ। আবার যদি একটা বস্তু এরকম ঘুরতে থাকে, যেমন পৃথিবীতে ঘুরছে সব দিকে চারিদিকে ঘুরছে, পৃথিবী নিজেও ঘুরছে, পৃথিবীর চারিদিকে ঘুরছে, তাহলে একটা বস্তু যখন ঘুরতে থাকে তখন এটাকে বলা হয় কি কণিক বেগ বলা হয়। ঠিক আছে, কণিক বেগ বলা হয়। এটা হচ্ছে রেখিক বেগ আর এটা বলে কণিক বেগ। আর কণিক বেগের সিম্বল হচ্ছে কি বলতো, কি বলে কণিক বেগকে, কণিক বেগকে যেটা বলা হয় সেটা কণিক বেগ হচ্ছে এই স্মল একটা ইউজ মতো লেখা হয়, কিন্তু এটা ছিল এটা বলা হয় কি ওমেগা বলা হয়। হ্যাঁ ওমেগা। তো এ দেখতে পাচ্ছি সেটা কণিক বেগটা, এই কণিক বেগটা হচ্ছে ওমেগা। আর এখানে পৃথিবী যে ঘুরছে, তো পৃথিবী কোন বেগ নিয়ে ঘুরছে দাদা? অফকোর্স এই এক্সিসটা কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, সেটা হচ্ছে আমাদের ওমেগা। আর ওমেগাকে বলা হয় কণিক বেগ। ঠিক আছে, একটা কণিক বেগ নিয়ে, ওমেগা বেগ নিয়ে ঘুরছে পৃথিবী। ঠিক আছে, এক্সিসটা কেন্দ্র করে। বুঝতে পেরেছো কেন্দ্র করে তো? এরপরে বলছে কণিক বেগ নিজক্ষ এনএস এর চারদিকে ঘুরছে বলে বস্তুটি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ওমেগা কণিক বেগে ঘুরছে। হ্যাঁ অফকোর্স, যদি এইটা যদি ঘুরছে, ঠিক আছে, এই অক্ষটা এই ওমেগা বেগে ঘুরছে, তো অফকোর্স এই যে রয়েছে নাই এখানে বস্তুটা আছে, এই বস্তুর ব্যাসার্ধ কোনটা এটা, তো অফকোর্স এই বস্তুটা এই ব্যাসার্ধের এই চারিদিকে ঘুরছে। ঠিক আছে, মানে এই যে বস্তুটা ঘুরছে না, এখানে যে বস্তুটা আছে সেই বস্তুটা ঘুরছে কোনটা নিয়ে, এই বস্তুটা অফকোর্স কি আছে, এই বস্তুটা অফকোর্স ওমেগা বেগ নিয়ে ঘুরছে। কারণ একটা যদি বস্তু থাকে, এবার যদি বলি যে এই মার্কারটা আছে, এবার মার্কারটা ঘুরছে ওমেগা বেগ নিয়ে, তো এবার তুই বলি যে ঢাকনাটা কোন বেগ নিয়ে ঘুরছে দাদা, তো অফকোর্স, আরে ভাই মার্কারের সাথে যে মার্কার ওমেগা নিয়ে বেগ নিয়ে ঘুরছে, তো মার্কারের সাথে রাখা আছে ঢাকনাটা, তো ঢাকনাটা ওমেগা বেগ নিয়ে ঘুরছে। তো সেই রকম আমরা আগে দেখেছিলাম যে এই যে অক্ষটা এনএস নিয়ে ঘুরছে, ঠিক আছে, এনএস যে রেখাটা সেটা ওমেগা বেগ নিয়ে ঘুরছে, তো অফকোর্স এখানে যে বস্তুটা আছে এই বস্তুটাও কিন্তু ওমেগা বেগ নিয়ে এই চারিদিকে এই ব্যাসার্ধ আর যে ব্যাসার্ধ, এই আর ব্যাসার্ধ নিয়ে, ঠিক আছে, এই আর ব্যাসার্ধ কেন্দ্র করে নিয়ে চারিদিকে ঘুরছে ওমেগা বেগ নিয়ে, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, এখানে যে রয়ে গেল না এই বস্তুটার ব্যাসার্ধ কোনটা, এই বস্তুটার ব্যাসার্ধ কিন্তু আর ক্যাপিটাল রইলো না, স্মলার রইলো, কারণ এখানে ব্যাসার্ধ আমাদের কম হয়ে গেছে অপরটাতে। ঠিক আছে, এটা হচ্ছে স্মলারটা, আমরা ব্যাসার্ধ লিখবো। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো তো? আর এর কেন্দ্র কোনটা রে, এই বস্তুর কেন্দ্র কোনটা, কোন কেন্দ্রটাকে নিয়ে কোনে ঘুরছে চারিদিকে, সেটা হচ্ছে আমাদের এই অক্ষটা, ঘূর্ণন অক্ষটাকে কেন্দ্র করে। ঠিক, এবার দেখা যাক ব্যাসার্ধ ভেদে কণিক বেগে ঘুরছে, ফলে আর ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে বস্তুটি ক্রিয়ারত অপকেন্দ্র বল। তো যখন এইটা লিখে দিচ্ছি এখানে আর স্মার্ট
তো যখন বস্তুটা ঘুরছে, ঠিক আছে, এই যে বস্তুটা এখানে আছে, এই বস্তুটা যখন ঘুরছে ঘুরছে, তো অফকোর্স এই বস্তুটা বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। আর এইটাকে বলা হয় অপকেন্দ্র বল। এই দিয়ে কোন কাজ করছে সেটা হচ্ছে আমাদের অপকেন্দ্র বল, অপকেন্দ্র বা সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে। এবারে অপকেন্দ্র বলের মানটা কত হবে জানিস তো? এই অপকেন্দ্র বলের মানটা কত হবে জানিস? এই বস্তুটার ভর কত? এই বস্তুটার ভর হচ্ছে এম, কত আছে ভরটা? এম আছে। আর এই যে কত বেগ, কত কণিক বেগ নিয়ে ঘুরছে? ওমেগা। তো ওমেগা স্কোয়ার। আর কত ব্যাসার্ধ আছে এর? কত ব্যাসার্ধ নিয়ে ঘুরছে রে? আর ব্যাসার্ধ নিয়ে ঘুরছে। তো এটা হচ্ছে আমাদের অপকেন্দ্র বল, ঠিক আছে, অপকেন্দ্র বল। আর অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স আমি জানি তোরা পড়িসনি বা হয়তো ভুলে গেছিস। তো অপকেন্দ্র বলে বলতে গেলে যে দাদা এরকম কি করে আসছে, তো ওখানে একটা জিনিস আছে যেটা দেখবি, সেটা হচ্ছে কি বলতো, যেটা অপকেন্দ্র বল বলে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটা হচ্ছে তো এফ সি এম বি স্কোয়ার বাই আর, কি বলতো, দেখ এটা আছে, এটাকে বলা হয় অপকেন্দ্র বল। আর অপকেন্দ্র বল মানে হচ্ছে এটাকে এম বি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে আমাদের অপকেন্দ্র বল যখন একটা বস্তু ঘোরে তখন, ঠিক আছে। এবার দেখ এখানে একটা রিলেশনশিপ আছে, এই যে রয়েছে না রেখিক ভরবেগ, না সরি রেখিক বেগ, রেখিক বেগ কোনটা? এই ভিটা আছে রেখিক বেগ, আর এখানে কি আছে? এম বি স্কোয়ার আছে, আর ভিটা কি আছে? রেখিক বেগ। আর একটা আছে, আর ওমেগা যেটা আছে, ওমেগা হচ্ছে কণিক বেগ। তো এইখানে একটা রেখিক বেগ আর কণিক বেগের মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা হচ্ছে কি বলতো, একটা সম্পর্ক আছে যেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রেখিক বেগ আর কণিক বেগের সম্পর্ক। যদি রেখিক বেগ আর কণিক বেগ সম্বন্ধে না পড়িস তো প্লিজ একটা কমেন্ট করিস, আবার বলছি, আমি আবার বুঝাবো, ঠিক আছে। তো এবার দেখ এখানে বলতে পারি ভি এর জায়গায় কি বলবো, আর ডাব্লিউ, আর বলতে পারি, তা আর স্কোয়ার এখানে আছে, ওমেগা স্কোয়ার, সরি ডাব্লিউ বলছি আমি, ওমেগা স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার আর টি যা কাটা তাহলে অফকোর্স কি আসবে এখানে? আর ওমেগা স্কোয়ার আর আসবে। তো এটাই হচ্ছে আমাদের অপকেন্দ্র বল। এবার যদি এই সম্বন্ধে অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স সম্বন্ধে ভালো করে জানতে চাস পুরো ডিটেলসে, তাহলে আমাকে বলিস, একটা 5 মিনিট ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তাহলে অপকেন্দ্র বলটা যখন এই সাইডে কাজ করবে, তো এবার আমরা একটা জিনিস ভালো করে জানি, যে দেখ এই যে বস্তুটা আছে না, তো একে অভিকর্ষ বল নিচের দিকে টানছে, টানছে কি নাই, সেই বলটা কত, সেটা হচ্ছে দাদা এম জি, হচ্ছে তো এম জি হচ্ছে। এবার আরেকটা জিনিস জানি, যদি একটা এখানে বল একটা ফোর্স এদিকে কাজ করে, তাহলে এই বলটাকে আমরা ডিভাইড করতে পারি, কি বলতো, এবার কি করে করতে পারি, একটা 90 ডিগ্রি করতে পারি, এরকম কোন একটা এদিকে বলতে পারি যেটা আমরা বলি কস থিটা, আর এদিকে বলতে পারি যেটা হচ্ছে আমাদের সাইন থিটা, সরি সরি, একটা আমাদের কোণে আছে, একটা যদি কোণে একটা যদি কোনো বল যাচ্ছে সাইডে একটা বল কাজ করছে, তাহলে বলটাকে ভাগ করতে পারি কোন দিকে বলতো, একটা এদিকে করতে পারি যেটা হচ্ছে সাইন কত, সাইন থিটা বলতে পারি, এফ সাইন থিটা, আর এদিকে একটা বলি আমরা কি বলি, এফ কস থিটা। এই সম্বন্ধে কোনো রকম ডাউট রাখিস না, যদি ডাউট থাকে তো প্লিজ কমেন্ট করিস, কারণ একটা ছোট্ট ছোট ডাউট পরবর্তীকালে কিন্তু অনেক বড় বড় প্রবলেম নিয়ে আসে, ঠিক আছে। এটা কি করে কস থিটা হচ্ছে, কি করে সাইন থিটা হচ্ছে, সেই সম্বন্ধে জানিস তো? আমি জানি তোরা পড়েছিস, তা যদি মনে না থাকে ভুলে গেছিস তো প্লিজ একটা কমেন্ট করিস, আবার বলছি। তো এবার দেখ, তো তাহলে এটা যদি আরে ইয়ার, তাহলে এটা যদি আমরা দেখি যে একটা কোণে নিয়ে ঘুরছে, তাহলে বলতে পারি যে এদিকে এই যে এমজিটা আছে, এর উল্টো দিকে একটা বল কাজ করছে, সেটা হচ্ছে আমাদের কি, কি হচ্ছে কস থিটা, যেটা হচ্ছে এম এম ওমেগা স্কোয়ার আর কস থিটা বলতে পারি, কি বলতে পারি, ওমেগা এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। আর এইদিকে যেটা কাজ করবে সেদিকে কাজ করবে, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার এম ওমেগা স্কোয়ার আর সাইন থিটা, কিন্তু সাইন থিটা কাজ নেই এখানে, কারণ এর বিপরীতে কোনো কাজ করে না। আমরা শুধু দেখছি আমরা অভিকর্ষ বলটা কি করে কম হচ্ছে, অভিকর্ষ তখন কি রকম সেটা আমরা দেখা যাচ্ছে। তাহলে এই যে এদিকে কাজ করছে এম জি বস্তুটার উপর অভিকর্ষ বল, তার উল্টো সাইডে এটা কাজ করছে যেটা হচ্ছে আমাদের কি, কি করছে এম ওমেগা ওমেগা স্কোয়ার আর কস থিটা। আর এখানে কি দেখেছি রে, এই বলটা কি আছে এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। আর আমরা জানি যে আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর কস থিটা, তাহলে বলতে পারি এখানে আর ওমেগা স্কোয়ার আর আর ইজ ইকুয়াল সাথে আমরা কি ক্যাপিটাল আর কস স্কোয়ার থিটা বলতে পারি। তো এর মানটা বসে নিলাম এখানে, এই যে স্মল আরটা আছে, স্মল আর মান কত, স্মল আর মান আছে আর কস থিটা, সেটা এখানে বসে
মাইকটা অফ হয়ে গেলে কি দেখ আবার বলছি, এই যে অভিকর্ষ বলটা এদিকে অভিকর্ষ বল কাজ করছে, এই অভিকর্ষ বলের বিপরীতে উল্টো দিকে একটা বল কাজ করছে অপকেন্দ্র বল। তাহলে অপকেন্দ্র বলটা অফকোর্স এই অভিকর্ষ বলটা কোথাও না কোথাও কম করে দিচ্ছে, দিচ্ছে কি না? তাহলে অভিকর্ষ বল কত, এম জি মাইনাস এই উল্টো দিকে বল কাজ সেটা কি হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। এটা বলতে পারি, বলতে পারি তো? ডাউট নেই এখানে কোনো রকম? এখান থেকে বুঝতে পেরেছিস? আর যদি কোথাও শুনতে পারিস ভিডিওটা তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিস, কারণ মাইকটা অফ হয়ে গেছিল ভাই। ঠিক, এরপরে কি করেছে দেখ, এরপরে যেটা করেছে, হ্যাঁ এটা কি, এটা হচ্ছে বলটা অভিকর্ষ বলটা, ঠিক আছে? এই অভিকর্ষ বলছে এমজি, আর এমজিটা কম করে দিচ্ছে কোন বলটা, এই অপকেন্দ্র বলটা। তাহলে এখানে বলতে পারি যে এখানে যদি আমরা এমজি কমন নিই তাহলে কি হবে, ওয়ান মাইনাস কি আসবে, ওয়ান মাইনাস আরে কি আসবে রে, ওমেগা স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ ওমেগা স্কোয়ার, এটা করেছে তো, এটা তো আসছে ওমেগা স্কোয়ার আর বাই নিচে জি আসবে, তার নিচে নিচে জি নিচ্ছি আমরা, কস স্কোয়ার থিটা। ওকে, এটা আসছে তো? এই যেটা আসছে এটাকে বলা হয় কি, বলা হয় এটি হচ্ছে বস্তুর আপাত ওজন। এই যে ওজনটা আছে, এই যে রয়েছে এটা, ঠিক আছে? এই বলটা, এই বলটা যখন অভিকর্ষ পর নিজেদের টানছে মানে কি হচ্ছে, এই টানটাকে তো বলে ওজন না, এই টানটাকে বলা ওজন, কারণ আমরা ওজন সমান জানি ডাব্লিউ ইজিক্যাল টু এম জি জানি ওজন, আর এফ ইজিক্যাল টু এম জি বলছে এখানে, আছে না এম জি? তো এটা কি অ্যাকচুয়ালি অজনই হচ্ছে, মানে অ্যাপটাকে আমরা বলতে পারি অজন। তো এটা ডাব্লু লিখি না আমরা এই অ্যাপের জায়গায়, তাও কোনো ব্যাপার নাই, ঠিক আছে? মানে কি বলতে পারছি, এই যে রয়েছে এটাকে আপাত ওজন বলে, এটা বলে আপাত ওজন, কারণ আসল যে প্রকৃত ওজন সেটা ছিল কি, যেটা প্রকৃত ওজন সেটা হচ্ছে এমজি, কিন্তু এমজিটা কম করে দিচ্ছে অপকেন্দ্র বলটা, এই আসল হচ্ছে এমজি, এটা হচ্ছে প্রকৃত ওজন, কিন্তু প্রকৃত ওজনটাকে কম করছে কোনটা, এই অপকেন্দ্র বলটা, ঠিক আছে? তাহলে এখানে বুঝতে পেরেছিস? এবার বলছে কাজে এ বিন্দু অভিকর্ষ ত্বরণের আপাত মান, আরে ইয়ার বলছি তাহলে আপাত মান অভিকর্ষ ত্বরণের আপাত কত হবে, অভিকর্ষ ত্বরণের আপাত মান কত হবে সেটা বলছে। তো এটা মুছে দিই, ডাস্টটা কোথায় গেল আমার? তো মাইকটা এখন অফ হয়ে যাবে, চার্জ খতম হয়ে গেছে একদম, তার জন্য আমি তাদের ঢোকার চেষ্টা করছি। তো এর যে উল্টো দিয়ে কাজ করবে সেটা আরেকখানে করে দিচ্ছি। এর যে বলছে যেটা করবে, যেটা কি হবে, আপাত অভিকর্ষ ত্বরণ। তো আপাত অভিকর্ষ, আরে লেখা আছে নাকি, আপাত অভিকর্ষ নাকি জি ডট বলেছিলাম আপাত অভিকর্ষ ত্বরণ, তো আমরা নিশ্চয়ই এখানে আপাত অভিকর্ষ ত্বরণ জি ডট ইজ ইকুয়াল টু এফ বাই, আরে ছাড় গেলে, এফ ইজ ইকুয়াল টু এম জি ডট, আর জি ডট ইজ ইকুয়াল টু আসছে এফ বাই এম, যাতে না বুঝতে ডাউট হয় তার জন্য করে দিলাম। আর এফ এর কত আছে মানটা, এখানে কত আছে, এফ এর মানটা কত আছে রে, এফ এর মানটা অফকোর্স আছে এখানে এম জি ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি কস স্কোয়ার থিটা, যেখানে আমরা বাই এম আছে, এমটা কাটান যাবে, তাহলে অফকোর্স বলতে পারি জি ডট ইজিক্যাল টু, মানে আপাত ওজন ইজিক্যাল টু প্রকৃত ওজন, যেটা হচ্ছে এটা জি ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি কস স্কোয়ার থিটা, ঠিক আছে? বুঝতে পেরেছো? এটাকে বলা হয় আপাত আপাত অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে পুরোটা। এখান থেকে দেখতে পাচ্ছি বলতো, যদি এই কস থিটা, যদি কস থিটার মানটা বেশি হয়, যদি এই কস থিটার মানটা বেশি হয়, অনেক বেশি হয়, তাহলেই কি হবে, যদি কস থিটার মানটা বেশি হয় তাহলে আপাত ওজন, যেটা আপাত অভিকর্ষ ত্বরণ সেটার মানটা বেশি হবে। বুঝতে পেরেছিস তো? এখান থেকে এই কন্ডিশন বুঝতে পারছি, এটা যদি এটা বেশি হয় তাহলে কি হবে, তাহলে এটাও বেশি হবে, আপাত অভিকর্ষ ত্বরণটাও তত বেশি হবে যত এটা বেশি হবে, ঠিক? কস কস থিটাটা যেটা বেশি হবে সেটা বলছি আমি, ঠিক আছে? তো এখানে দেখ, এখানে বলছে এবারে যদি, ছাড় কিছু ক্ষেত্র আছে বিশেষ, সেটা ফট করে বলে দিচ্ছি, যদি মাইকটা অফ হয়ে যায় তো প্লিজ জেনে নিবি যে ভিডিও শেষ, কারণ ভিডিও অলরেডি শেষ হয়ে গেছে, ক্লাস সেখানে শেষ হচ্ছে, কিন্তু তার কিছু ক্ষেত্র আছে সেগুলো দেখে নেওয়ার চেষ্টা কর। যেগুলো ক্ষেত্র হচ্ছে দেখ, এবারে বলে দিচ্ছি তোকে যে কোথায় কি রকম হচ্ছে, মানে তোকে বললাম না যেটা, যে কোনখানে কোথায় হবে বলতো, বললাম যে এটা পৃথিবী, আরে আরে কেন ধোকা দিচ্ছি ভাই, এটা কি, হ্যাঁ হ্যাঁ এটা এটা, এই পৃথিবী আছে, এই যে পৃথিবী, আরে লেখা পৃথিবী আছে, পৃথিবীর এটা কি, পৃথিবীর এই যে মেরু আছে, এইখানে একটা বস্তুর প্রকৃত অভিকর্ষণ হয়, প্রকৃত অভিকর্ষ কারণ কাজ করে, আর এখানে বস্তুর প্রকৃত অভিকর্ষণ কাজ করে, ঠিক আছে? তো এটা যে বিষুব রেখা, এটা হচ্ছে বিষুব রেখা। এবার বল বিষুব রেখার সাথে মেরু অঞ্চল কত ডিগ্রি কোণ আছে রে, যদি এখানে কোনো বস্তু থাকে, মনে করে এই বিষুব রেখার সাথে একটা বস্তু রেখেছি আমরা মেরু অঞ্চলে, তো মেরু অঞ্চলে কত ডিগ্রি কোণ আছে বলতো, বিষুব রেখার সাথে 90 ডিগ্রি কোণ আছে, ঠিক আছে? তাহলে বলতে পারি এখানে কজ
90 ডিগ্রি ইজিক্যালি কত বলতে পারি? কস 90 ডিগ্রির মান কত? কস 90 ডিগ্রির মান দাদা কত? বল এবারে কস 90 ডিগ্রির মান কত বল। ঠিক আছে। আর বলতে কস থিটা, কস কি বলে, কস 90 ডিগ্রি মান, আর কস কি বলে, ইয়া কি, দাঁড়া দাঁড়া, কস 0 ডিগ্রি মান কত হবে? তো নোটিস করো এখানে, এখানে যে কস 90 ডিগ্রি মানে তার মানে 0। ঠিক আছে, মানে আরে কেন যে লেখা যাচ্ছে না এই সময়, ডাউট ডাউট। ঠিক আছে, মানে কস 90 ডিগ্রি মান কত আছে? কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। মানে কস থিটা কত হচ্ছে? এখানে কস থিটা হচ্ছে 0 হচ্ছে তো। মানে যদি এখানে 0 হয় মানে এখানে তাহলে পুরো আপাত অভিজ্ঞতা তোমার সেটাই পুরো 0 হচ্ছে। বুঝতে পারছিস তো? মানে বলতে পারি এখানে কোনো আপাত অভিজ্ঞতা বলে কোনো কাজ করবে কি না, যদি একটা বস্তু এখানে থাকে তাহলে এখানে প্রকৃতটা কাজ করবে। বুঝতে পারিস তো? আর যদি আমরা একটা বস্তু এইখানে রাখি তাহলে এখানে কত মান আছে? এখানে কস 0 ডিগ্রি হচ্ছে, আর কস 0 মান হচ্ছে 1। তাহলে বলতে পারি আমরা যে যদি একটা বস্তু আমরা এইখানে রাখি তাহলে এইখানে সব থেকে বেশি হবে আপাত অভিকর্ষ ত্বরণটা, আর এইখানে সব থেকে কম হবে আপাত অভিকর্ষ ত্বরণটা। বুঝতে পেরেছিস? তাহলে এখানে ক্লাস ডাউট মানে এখানে ক্লাস শেষ করছি। আর জানি অনেক বিরক্ত তোরা হয়েছিস কারণ ক্লাসটা এরকম ছিলই, মানে ক্লাসটা এরকম মানে বোঝাতে গেছিলাম। যদি বুঝতে পেরেছিস তো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো বন্ধুদেরকে। ঠিক আছে, জানাও যে এখানে ক্লাস করা হচ্ছে, আর এখানে পুরো ক্লাস করা হয়। ঠিক আছে, মানে পুরো করানো হবে ক্লাস 11, 12, 9, 10। ঠিক আছে, পুরো ফিজিক্সটা। ওকে, বাই।